আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ন্যূনতম ব্যবধানে। আনহেল ডি মারিয়ার গোলে ১-০টা ছিল স্কোর লাইন। আর এভাবে কোপা আমেরিকার প্রস্তুতিটা আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা শুরু করলো ফ্রেন্ডলি এই ম্যাচটাতে জয়ের মাধ্যমে। জানি অনেকের কাছে এই পারফরমেন্সটাকে খুব একটা বেশি স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে না। অনেকেই রীতিমতো চুল ছেঁড়া বিশ্লেষণ করবেন, অনেকে বড় রকমের সমালোচনা করবেন। তবে আমি সকলকে এই জায়গায় এসে থামিয়ে দিতে চাই। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে আর্জেন্টিনা যখন অনেকগুলো ম্যাচের পরে কিংবা অনেকগুলো দিনের পরে একে অপরের সঙ্গে আরও একবার ম্যাচ খেলতে নামে, তখন এই প্লেয়ারদের মধ্যে কিছুটা হলো স্লোনেস দেখা যায়, কিছুটা হলো বন্ডিংয়ের একটা ঘাটতি দেখা যায়। প্রথম ম্যাচটা আর্জেন্টিনার জন্য সবসময় টাফ হয়। এই জিনিসটা মাথায় রাখবেন এবং সেটাকে কেন্দ্র করে এই পারফরমেন্সটাকে জাজ করবেন। আরও একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই ম্যাচটাতে সব মিলিয়ে ৩৫টা ফাউল হয়েছে। কনমেবল অঞ্চল কিংবা কোপা আমেরিকা যে অঞ্চলটাতে খেলা হয়, লাতিন আমেরিকার এই অঞ্চলের ফুটবল নিয়ে আমরা এই কথাটা খুব একটা বেশি আলোচনা করি না। আলোচনাটা করতে হবে সারাটা বছর ধরে ক্লাব ফুটবল, ইউরোপিয়ান ফুটবলের খেলাটা দেখার পর যখন আমরা কোপা আমেরিকা বা এই টাইপের টুর্নামেন্টে আর্জেন্টিনার খেলা দেখি, ব্রাজিলের খেলা দেখি, তখন এক একটা ম্যাচে যে পরিমাণ ফাউল হয়, একটা বার শুধুমাত্র চিন্তা করে দেখুন এই ম্যাচটাতে ৩৫ বার রেফারিকে বাঁশি বাজাতে হয়েছে। একটা ম্যাচে ৩৫ বার যখন রেফারিকে ফাউলের জন্য বাঁশি বাজাতে হয়, তখন গেমের স্পিডটা, গেমের টেম্পোটা এমনিতেই নষ্ট হয়ে যায়। কনমেবল অঞ্চলে এই টাইপের কুমফু ক্যারাতে টাইপের একের পর এক ম্যাচ কিন্তু আর্জেন্টিনাকে খেলতে হয়। এটাও একটা বড় ফ্যাক্টর, যে কারণে আপনার কাছে গেমটাকে খুব একটা বেশি স্মুথ বলে মনে হবে না। যে কারণে এই টাইপের অঞ্চলের খেলাগুলোতে মানিয়ে নিতে শুরুর দিকে আপনাকে যথেষ্ট সময় কিন্তু আসলে নিতে হবে। বলাই বাহুল্য, গোল করার চেয়ে গোল ধরে রাখার দিকে একটা বড় রকমের চিন্তা কিন্তু এই দলগুলো থাকে। আমরা খুবই গুরুত্বপূর্ণ সেই গোলটাতে চলে আসি। যে সময়ে একেবারে জমাট বাঁধা ডিফেন্স করছিল ইকুয়েডর, তখন একটা বুদ্ধিদীপ্ত পাসের দরকার ছিল, যেটা ডিপল বাড়িয়েছেন। এবং প্রতিপক্ষ ডিবক্সে যখন আসলে নিজেরা অনেক অনেক প্লেয়ার রেখে ডিফেন্ড করছিল, তখন এমন টাইপের একটা মুভমেন্ট দরকার ছিল, এমন একজন প্লেয়ারকে দরকার ছিল যিনি কিনা সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে ওই সময় ডিবক্সে থাকবেন, যাকে কেউ আশা করবে না। এমনই একটা মুভ করেছেন রোমেরো, একেবারে প্রতিপক্ষ ডিবক্সে চলে এসেছেন, সেখানে দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছেন আনহেল ডি মারিয়াকে, এবং ডি মারিয়া একেবারে ঠান্ডা মাথায় ফিনিশ করে এসেছেন। এরপরে ডি মারিয়া ফ্রি কিক থেকে একটা গোল পেতে পারতেন। গোলকিপার একাধিকবার কিন্তু আর্জেন্টিনাকে হতাশ করেছেন। লাউতারো মার্টিনেজ একটা সুযোগ পেয়েছেন হাফ চান্সেস পরবর্তী হাফে এসে, বাকি একাধিক প্লেয়ার পেয়েছেন। লিওনেল মেসি নামার পরও একটা দুটো চান্সেস ক্রিয়েট হয়েছে, তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার পারফরমেন্সটা খুব একটা বেশি ক্লিনিক্যাল ছিল না, যে কারণে ১-০ স্কোর লাইন নিয়ে আপাতত স্কালোনির শিষ্যদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে। ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি, ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং শেষ পর্যন্ত অ্যাসিস্টটাতেও রোমেরো তো এক কথায় অসাধারণ ছিলেন, দুর্দান্ত একটা পারফরমেন্স দিলেন। এর পাশাপাশি লিজান্দ্রো মার্টিনেজ কামব্যাক করেছেন, খুব ভালোভাবে করেছেন, সত্যিকার অর্থে খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন। মার্কোস অ্যাকুনিয়ার পারফরমেন্সটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল। এই ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজের পারফরমেন্সের কথা আলাদাভাবে বলতে হবে। না বড় রকমের কোনো সেভ করতে হয়নি, তবে সব মিলিয়ে ৪৫টা পাস তাকে ট্রাই করতে হয়েছে। ৪৯ বার বল টাচ করেছেন। যখনই প্রতিপক্ষ প্লেয়াররা হাই প্রেসিং এর মাধ্যমে আর্জেন্টিনার ডিফেন্সে বড় রকমের সমস্যা তৈরি করার একটা প্রয়াস করছিল, বলটা বারবার ব্যাকপাসের মাধ্যমে এমিলিয়ানো মার্টিনেজের কাছে গিয়েছে এবং তিনি বল পায়ে তার স্কিলটাও দেখিয়েছেন। এটা আর্জেন্টিনার জন্য অনেক বেশি করে ক্রুশাল হবে। বারবার করে বলটা এমিলিয়ানো মার্টিনেজের কাছে পাঠাতে হবে, কারণ আর্জেন্টিনা অনেক নিচ থেকে বিল্ড আপ করতে পছন্দ করে। আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, আর্জেন্টিনার স্টাইলে এই জিনিসটা এখন অনেক ভাইটাল। মিডফিল্ডে লো চেলসোর পারফরমেন্সটা আমার কাছে যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। রড্রিগো ডিপোলো বরাবরের মতো পরিশ্রমী পারফরমেন্স করেছেন। লিয়ান্দ্রো পারেদেস আরেকটু যদি বেটার বল ডিস্ট্রিবিউট করতে পারতেন, তাহলে মিডফিল্ডটা একটু গতিশীল হতো। ফাইনাল থার্ডে হুলিয়ান আলভারেজ বারবার বল সুইচ করেছেন, অর্থাৎ একটা সাইড থেকে লং পাসের মাধ্যমে অন্য একটা সাইডে নিয়েছেন। ডি মারিয়া তো একেবারে পার্থক্যই তৈরি করে দিয়েছেন। লাউতারো মার্টিনেজের পারফরমেন্সটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আবার অনেকে বলতে পারেন যে লাউতারো ওই একটা শট ছাড়া যথেষ্ট পরিমাণ শট নেওয়ার স্কোপে পাননি। বদলি হিসেবে যারা নেমেছেন তাদের মধ্যে লিওনেল মেসি, গোল করতে পারুন কিংবা না পারুন, লিওনেল মেসির ফিটনেস লেভেল দেখে যথেষ্ট ভালো লেগেছে। এনজো ফার্নান্দেজ গেম টাইম পেয়েও কিন্তু একটা ফিটনেসের পরীক্ষা দিয়েছেন। বাকিদের কথা খুব একটা বেশি বলার সুযোগ নেই। অন্যদিকে ইকুয়েডর এমন একটা ডিফেন্স করেছে যেখানে আপনি মিড ব্লক ডিফেন্স দেখবেন, মিডফিল্ডাররা মিলে কিন্তু ডিফেন্সিভ ব্লক তৈরি করেছে, তার পেছনের ডিফেন্ডাররাও কিন্তু এগিয়ে এসেছে। এবং একটা সময় ইকুয়েডরের খেলায় এই জিনিসটি স্পষ্ট ছিল যে তারা শুধুমাত্র কাউন্টার অ্যাটাকে আগ্রহী, অর্থাৎ এখানে সুপার ডিফেন্সিভ একটা ফুটবল ইকুয়েডর একটা লম্বা সময় ধরে খেলেছে, যে কারণে আর্জেন্টিনার জন্য চান্সেসগুলো খুব রেগুলারলি আসছিল না। এমন সময়ে যদি ওয়ান টাচ ফুটবল খেলা যেত, আরও দ্রুত বল মুভ করানো যেত এবং আরেকটু স্পিড ইনজেক্ট করা যেত, তাহলে হয়তো আর্জেন্টিনা আরেকটু বেশি অপরচুনিটি বা সুযোগ ফাইনাল থার্ডে তৈরি করতে পারত। স্কালোনি সেই দিকে মনোযোগ দেননি।
দেননি। মোটামুটিভাবে সকল প্লেয়ারকে পরীক্ষা করা এবং তাদের ফিটনেস লেভেল চেক করাটাই স্কালোনির এখানে মূল টার্গেট ছিল এবং সেখানে তিনি যথেষ্ট উতরে গিয়েছেন সেটাও বলা চলে। যাওয়ার আগে ওই একই কথাটাই বলবো, অনেক বেশি করে এই ম্যাচের রেজাল্টকে ঘিরে মাথা না ঘামিয়ে পরবর্তী ম্যাচগুলোতে ফোকাস করা উচিত। এই একটা ম্যাচে 1-0 গোলের রেজাল্ট দেখে যারা আসলে আর্জেন্টিনার ভবিষ্যৎ অন্ধকার দেখছেন তারা হয়তোবা ওভারঅল আর্জেন্টিনার জার্নিটা গত কয়েক বছর ধরে খুব ভালোভাবে ফলো করেননি। প্রথম ম্যাচটা সবসময় টাফ হয়, এমনকি কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচটা আর্জেন্টিনার জন্য টাফ হতে পারে, তবে আর্জেন্টিনা বারবার করে সেখান থেকে বের হয়ে এসেছে। এই ম্যাচের পারফরমেন্সটা কিন্তু একদিক থেকে যথেষ্ট ক্লিনিক্যাল ছিল, প্রতিপক্ষকে আর্জেন্টিনা সেভাবে কিন্তু আক্রমণের সুযোগ দেয়নি। আপনি যদি গোল স্কোরিং নিয়ে হতাশায় ভোগেন তাহলে এটাকে পজিটিভলি ধরে এই ম্যাচ কেন্দ্রিক অতিরিক্ত চিন্তাভাবনা এখানে শেষ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।